নতুন অ্যাডভোকেট हमारा घर एडवोकेट আমি সেলিব্রিটি Miss Susmita Ram, to come and to take her. So Pratibha Dutta, you come. Next is Saurabh Nath. আমি বিভিন্ন কমিটিতে বার কাউন্সিলে আছি এবং ডিসিপ্লিনারি কমিটিতে আছি। আমার একটা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা অনুযায়ী আমি দেখেছি ঠিক আছে এনরোলমেন্ট যারা নতুন রেজিস্টার অ্যাডভোকেট তাদেরকে আমরা পার্মানেন্ট এনরোলমেন্ট দিচ্ছি। এটার জন্য আজকে আমরা একটা প্রোগ্রাম করেছি। আজকে টোটাল 178 জন অ্যাডভোকেট যারা অল ইন্ডিয়া বার কাউন্সিল এক্সাম পাস করেছে, তাদের মধ্যে 150 জনকে আমরা এনরোলমেন্ট সার্টিফিকেট দেব এবং তাদের কমপ্লিট প্রসেস হয়ে গেছে। আজকে থেকে তারা পার্মানেন্ট লয়ার হয়ে গেল। এই জন্য আজকে যেহেতু এত বড় একটা নাম্বার ত্রিপুরা রাজ্যের মধ্যে একসঙ্গে 178 জন, এই জন্য আমরা আজকে একটা অনুষ্ঠান করেছি বার কাউন্সিলের পক্ষ থেকে। আমি বার কাউন্সিলের চেয়ারম্যান শ্রী রতন দত্ত। আমরা তাদেরকে সবাই একটা উষ্ণ অভ্যর্থনা দেব এবং দিয়ে তাদেরকে একটা ব্যান্ড, একটা কলম, একটা মিষ্টির প্যাকেট আর আমরা এনরোলমেন্ট সার্টিফিকেট দিয়ে সম্বর্ধনা দিয়ে আজকে আমরা এই সার্টিফিকেটটা তাদের দেবো। আজকে থেকে তারা আজকে পার্মানেন্ট অ্যাডভোকেট এবং তারা যে কোনো কোর্টে যে কোনো বারে প্র্যাকটিস করতে পারবে এবং তাদের ভোটিং রাইটও আজকে থেকে হয়ে যাবে। আজকে 151 জন। আমি চেয়ারম্যান বার কাউন্সিল শ্রী রতন দত্ত। ঠিক আছে, দেখুন আমি পড়াশোনা কত করছেন আর যাই স্কুল টিস্কুল থেকে যদি কিছু সাহায্য লাগে আমরা করে দেবো। আর্থিক সাহায্য রিমিশন আছে না? রিমিশন, হ্যাঁ তোর জন্য রিমিশন, হ্যাঁ রিমিশন পাবো আমি। আপনার ওই স্কুলের তো সভাপতি, ঠিক আছে, স্কুল থেকে আমি সাহায্য করি, ঠিক আছে, কিন্তু পড়তে হবে ভালো করে, মারেও দেখতে হবে ভালো করে, ঠিক আছে। এই তুই কোন ক্লাসে? তুই কোন ক্লাসে? তোমার 11-এ যত বই লাগবে সব আমি দায়িত্ব নেব, ঠিক আছে। তুমি যা লাগবো তুমি আমার লিস্টি দিয়ে দিবা। আমরা ওয়ার্ক করে না দিয়ে দাও। এখানে কেটে আছে, বলতে আমরা কেটে আছে, ঠিক আছে। তুমি যোগাযোগ করো, যা বই লাগবো, তুমি সায়েন্স পড়ো, সায়েন্সের বই তুমি আমার লিস্টি দিয়ে দিও, আমি তোমার সব, ঠিক আছে। আর মাস্টার টাস্টার যদি দরকার লাগে আমরা ওইখান থেকে কিছু ইয়ে পেয়েছি। না না এই যে সেদিন পরশুদিন একটা তাই একটা ইয়ে করছিল, মানে কেস করছিল চাকরির লেগা। আপনারা অবগত আছেন যে গতকালকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ত্রিপুরা বোর্ডের সেকেন্ডারি এডুকেশনের ফলাফল প্রকাশিত হয়েছে। তার মধ্যে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের
দশম শ্রেণীর ছাত্রী পূর্বা বিশ্বাস, উনি ও তৃতীয় স্থান অধিকার করেছে সম্ভাব্য তালিকায়। তো যেহেতু এটা নয় বনমালীপুর এলাকার মধ্যে পড়ে, আমিও খুব আনন্দিত হয়েছি, উৎসাহিত হয়েছি। এবং ওর বাবা কিছুদিন আগেই গত হয়েছে। তো একদম মানে খুব আর্থিক অবস্থা খুব একটা সচ্ছলতা নেই। তো আমি এসে ওনাকে ওই মেয়েটাকে সম্বর্ধনা জানিয়েছি এবং আশ্বস্ত করেছি আগামী দিন পড়াশোনার ক্ষেত্রে যা যা সহযোগিতার দরকার নিশ্চয়ই তার পাশে দাঁড়িয়ে আমরা সবাই সহযোগিতা করব। আমার সঙ্গে আমার কাউন্সিলর মণ্ডল সভাপতি মারা এসেছেন যে আমরা নিশ্চয়ই ওর যে চাহিদা, ওর যে ইচ্ছা, সেটা পূরণের জন্য আমরা যদি কিছু একটা করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করি। যেহেতু পরিবারটা আর্থিক দিক দিয়ে খুব একটা আর্থিক দিক থেকে কি কোনো ধরনের সাহায্য করার জন্য সরকারের লাগে কথা বলতে বলবেন? দেখুন, আমাদের সেই ব্যবস্থা তো রয়েছে। আমরা ওর স্কুলের যা বই তৈরি, যা বই দরকার হবে, খাতা কাগজ কলমের, সেটা আমি নিজে দায়িত্ব নিয়েছি, আমি কথা বলেছি, চেষ্টা করব। এবং আর্থিক সহায়তা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা পিছিয়ে হাঁটবো না, আমরাও তাদেরকে সহযোগিতা করব। থ্যাংক ইউ। সালে এই রিপোর্ট পেশ করা হয়েছে, অডিটেড রিপোর্ট পেশ করা হয়েছে। আমার পাশে আছে নর্থ ত্রিপুরা কেমিস্ট্রি অ্যান্ড ড্রাগিস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সমর কুমার ভৌমিক। আমার 52 লক্ষ টাকা 19 লক্ষ টাকা এমডি রয়েছে, ওনাকে কেন বুঝিয়ে দেওয়া হয়? আমি ওনাকে একটা জিনিস বলবো, পার্থ মজুমদার। আমার ডান দিকে আছেন আমাদের অল ইন্ডিয়া কমিটির মেম্বার। দেওয়া হয়েছে যে ওনার হিসাব বুঝিয়ে দিয়েছে। তাহলে উনি যে ভিত্তির অভিযোগটা এখন এনেছেন যে আজকে সাংবাদিক বন্ধুরা যারা এসছেন, আমি প্রথমে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের আমাদের ডাকে আজকে সাড়া দিয়েছেন। গত পরশুদিন আমাদের এই অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের যে সিটি অফিস, এই সিটি অফিসে পূজা অনুষ্ঠান ছিল। সেখানে আমাদের যে পুরানো যে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুইজন হিসাব নিয়ে একটা আপনাদের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেটা আমি জানতে পেরেছি, সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে সেভাবে ডিসকাশন দিচ্ছি। এখানে উল্লেখ করা আছে টাকার কথা, যে ব্যাংকের টাকা আজকে সেই টাকা গত 2023 ফেব্রুয়ারি মাসের 3 তারিখ সেখানে নিজেকে স্বঘোষিত জেনারেল সেক্রেটারি বলে দাবি করে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উত্তম দেব, উনি ফেব্রুয়ারি 3 তারিখ একটা সেন্ট্রাল ব্যাংক আমাদের সেন্ট্রাল রোডে, সেখানে উনি ব্যাংকের কাছে প্রেয়ার করেছেন। এবং উনি দেখেন, এই কপিটা আপনি নিয়ে দেখবেন, প্রথম ভাষায় মাই অ্যাকাউন্ট, একটা সোসাইটির অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট, সেখানে উনি প্রেয়ার করেছেন যে এই নাম চেঞ্জের জন্য আরবিআইয়ের যে পলিসি, আরবিআইয়ের পলিসি নেম চেঞ্জ করতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেই রুলস অ্যান্ড রেগুলেশন টোটালি ভায়োলেশন করে সেখানে এই কয়েকজন লোক তারা ব্যাংকের নাম চেঞ্জ করেছে 2023 মার্চ মাসে। সেটা আমি জানতে পারি 29 এপ্রিল 2023, 29 এপ্রিল জানতে পারার পরে আমি 1 মে 1 তারিখে আমি নিজে ওয়েস্ট পিএস আগরতলা এবং ব্যাংক ম্যানেজারের কাছে আমি আমার যা বক্তব্য, যে কিভাবে উইদাউট পারমিশনে কিভাবে টাকা আমাদের ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টাকা কিভাবে উইথড্রল করলো, যেখানে এই উইথড্রলের পরিপ্রেক্ষিতে আমি ব্যাংক ম্যানেজার এবং ওয়েস্ট পিএসের কাছে আমি দিয়েছি এবং আমি লিগেল নোটিশও ব্যাংক কর্তৃপক্ষ পাঠিয়েছি। সেই লিগেল নোটিশ এবং আমি পোস্ট অফিসের মাধ্যমে যেটা পাঠিয়েছি, সেখানে পোস্ট অফিসের ট্রেকিং রিপোর্ট, আমার কপি এবং উকিলের কপি সেখানেও দেওয়া আছে, মানে এখানে ব্রাঞ্চ ম্যানেজারের এবং অফিস ইনচার্জ ওয়েস্ট আগরতলা পিএস, এই যে রিসিপ্ট কপি, ওয়েস্ট আগরতলা পিএস রিসিপ্ট কপি সেটাও জমা আছে, ব্যাংকের নাম কিভাবে চেঞ্জ করলো এবং ব্রাঞ্চ ম্যানেজারের কপিও আমি দিয়ে দিলাম। আরেকটা বিষয়, হিসাবের ব্যাটার নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের এখন ব্যাংকের নাম তাদের হাতে চলে এসছে, তারা করে নিয়েছে।
আমি 29শে জানুয়ারি 2023 মানিক্য এনক্লেভ গোলাগিরিতে 700 প্রতিনিধি নিয়ে একটি সাধারণ সভা হয়েছিল। সেখানে এওসিডির প্রতিনিধি হিসাবে আমাদের নর্থ ইস্ট জোন থেকে সাগর মাইতি উনিও উপস্থিত ছিলেন। এখানে 700 প্রতিনিধি নিয়ে ওইখানে আমরা আমাদের যে সাধারণ সভা হয়েছিল সেই সাধারণ সভার পরিপ্রেক্ষিতে আমাদের যা মিটিংয়ের যা পাসিংয়ের পরে আমাদের যে অ্যাকাউন্টস এবং নতুন কমিটি ইন ডিটেলস সোসাইটি অ্যাক্ট 201 যা যা প্রয়োজনীয় প্রত্যেকটা ডকুমেন্ট আমরা আমাদের সোসাইটি রেজিস্টার ওনার কাছে আমরা টোটাল ডকুমেন্ট আমরা ওনার কাছে জমা হয়েছে। জমার পরে আমরা এই যে লেটার আমাদের সোসাইটি থেকে, আমি বিশ্বজিৎ সাহা জেনারেল সেক্রেটারি হিসাবে আমাকে সোসাইটি থেকে এখানে কপি অ্যাকনোলেজমেন্ট কপি, সেখানে অডিট রিপোর্ট 2021-22 অডিট রিপোর্ট এবং বাকি যা আছে ব্যাংকের যা তথ্য আছে সব ওখানে জমা আছে। সেই জন্য উনি আমাদের কাছে প্রাপ্তি স্বীকার করেছেন। এখানে স্পষ্ট লেখা আছে অফ দ্য অ্যাসোসিয়েশন এজ ওয়েল, আপনাদেরকে সব ডকুমেন্ট এখানে দেওয়া হবে। এই হলো আমাদের অডিট রিপোর্ট। আমরা যে কাজগুলি করি টোটালি আমরা সঠিক পদ্ধতিতে মূল উদ্দেশ্যটা কি? ওনার অভিযোগ ছিল যে আপনারা হিসাব ওদের বুঝিয়ে দেননি, এটা একটা অভিযোগ ছিল হিসাবটা। এই ব্যাপারে প্রেস মিটের মূল উদ্দেশ্যটা কি? প্রেস মিটের মূল উদ্দেশ্য হলো, আপনাদেরকে আমি আগেও বলেছি যে তারা হিসাবের প্রশ্ন গত পরশুদিন আমরা যে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পেয়েছি। এখন দেখা যাচ্ছে 2023 মার্চ মাস ব্যাংকের ডিটেলস তাদের হেফাজতে এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল রোডে এখানে প্রায় 25 লক্ষ টাকা এফডি সার্টিফিকেট ওই ব্যাংকে গচ্ছিত আছে। আমি ব্যাংক কর্তৃপক্ষের কাছে আমি বারংবার ওনাদেরকে অনুরোধ করেছি যে এই টাকাগুলি অন্তত যাতে নষ্ট না হয় সেই ব্যাপারে আপনি কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন। এবং ব্যাংকের কাছে আমার যে লেটার, আমার লয়ার লেটার এবং ওয়েস্ট পিএসে আমরা সেই ব্যাপারে কমপ্লেন করেছি। ব্যাংক তো এখন ব্যাংক অপারেটিং তারা করে, 2023 মার্চ মাস থেকে ব্যাংক অপারেটিং তারা করছেন। তো আমি ডিসেম্বর পর্যন্ত 2022 ডিসেম্বর পর্যন্ত অলরেডি অডিটেড ব্যালেন্স শিট জমা আছে, ওইখানে প্রাপ্তি স্বীকারও হয়ে গেছে। ব্যাংকের ডিটেলস তারা এখন হ্যান্ডেলিং করছেন। এবং আমাদের যে টিসিডিএ বর্তমানে যে আগের যে অফিস, টিসিডি অফিস বর্তমান যে অফিস ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন নামে, সেখানে তালা ভেঙে তারা জবরদখল করেছে। সেখানে আমাদের যে প্রয়োজনীয় নথিপত্র তারা হাফিজ করেছেন, তারা গায়েব করেছেন। এবং সেই ব্যাপারে আমি হোম ডিপার্টমেন্টকেও এখানে জানা আছে, আমি লেটার মাধ্যমে জমা দেওয়া আছে এবং সেই কপিও আমার কাছে এখানে আছে। তো এখন হিসাব কে দেবে? ব্যাংকের অ্যাকাউন্ট অপারেটিং তারা করে, হিসাব দেব আমি, এই হলো তাদের যুক্তি। এবং এখানে দেখেন উত্তম দেব উনি নিজেকে স্বঘোষিত বলে যে দাবি করে উনি যে ব্যাংকের কাছে এই যে প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদের কাছে তুলে ধরছি, উনি ব্যাংকের কাছে লেটার দিয়েছেন যে নাম চেঞ্জের জন্য। সেখানে আমি আপনাদেরকেও অনুরোধ করছি, আমাদের এসবি অ্যাকাউন্ট নাম্বার আপনারা নোট করে রাখবেন 19915099953। এই ব্যাংকের অ্যাকাউন্ট এসবি অ্যাকাউন্ট কারা এখন কার দখলে, কে অপারেটিং করছে, তাদের যে বিভিন্ন সময়ে যে তাদের কার্যকলাপ, এই কার্যকলাপের পরিপ্রেক্ষিতে আমাদের অল ইন্ডিয়া সংগঠন আমরা বীতশ্রদ্ধ হয়ে গেছি। এবং কোর্টের মাধ্যমে আমরা বীতশ্রদ্ধ হয়ে গেছি। এবং কোর্টের মাধ্যমে আপনারা দেখুন, আমরাও কোর্টে মামলা করেছি, তারাও কোর্টে মামলা করেছেন। প্রত্যেকটি মামলা আমাদের পক্ষে রায়। সেখানে কোর্টের জাজমেন্ট কপি এবং তাদের প্রতি যে ইনজেকশন, সব তথ্য এখানে আছে। এই যে অর্ডারের কপি, সেখানেও আমাদের কাছে আছে। আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট আরও আছে। প্রয়োজনের তাগিদে আমরা নেক্সট টাইম আমরা এখানে মুখের উপরে কথা কোনো বলি না। বলতে কি তারা কি দুর্নীতিগ্রস্ত? আমি সেই কথা বলছি না, কিন্তু ব্যাংকের আরবিআই এর যে পলিসি আপনি জানেন, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে চেঞ্জ করতে হয়। পূর্বের যারা জেনারেল সেক্রেটারি আমরা কিন্তু সেখানে ছিলাম। আজকে কোর্ট এবং এই কারণে যে ব্যাংকের যে নাম চেঞ্জ করতে গেলে তো একটা পলিসি আছে, আরবিআই এর একটা পলিসি আছে। পূর্বের জেনারেল সেক্রেটারি বা পূর্বের ট্রেজারার তাদের একটা এনওসি নিয়ে
চেঞ্জ করতে হয়, কিন্তু তারা কিভাবে করলো সেটা উত্তর তারাই দিতে পারবো এবং ব্যাংক কর্তৃপক্ষ দিতে পারবো। এবং আমরা শুধু বসে নেই, আমরা তো প্রপার ডকুমেন্টস আপনাদের সাথে তুলে ধরলাম। সেখানে ওএসপিএস এবং ব্যাংক ম্যানেজার, উকিল এবং আমরা দিয়েছি আমাদের রিসিভ কপি, শুধু সাদা কাগজে না, সাদা কথা বলি না। আপনার কি মনে হয় যে তারা কি টাকা কোনো নয়ছয় করার কোনো অভিযোগ আছে? ইলিগে আমরা তারা যে ইলিগে, আমার তো সন্দেহ হচ্ছে যে 25 লক্ষ টাকা ব্যাংকে সঠিকভাবে আছে কি না এফডি সার্টিফিকেটগুলি। এবং আপনাদেরকে বলি, আমি 2021 জুন মাসে আমি দায়িত্বভার গ্রহণ করি। আমি যখন দায়িত্বভার গ্রহণ করি, আমার পূর্বের জেনারেল সেক্রেটারি বা ট্রেজারার যারা ছিলেন, আমাকে দায়িত্ব যারা হ্যান্ডওভার দিয়েছেন, তখনকার সময়ে ব্যাংকের কোনো টাকা ছিল না। তখন কোভিড-19 পরিস্থিতিতে যে টাকাগুলি ছিল সেই টাকাগুলি তারা উইথড্র করেছিল। উইথড্রর পরিপ্রেক্ষিতে এজিএম সাধারণ সভা করবে বলে, কিন্তু কোভিড পরিস্থিতিতে তারা সেখানে সেই এজিএম সাধারণ সভা হয়নি। ছোট্ট পরিসরে আমাদের যে কনফারেন্স হলে 50 জন নিয়ে একটা এখানে কোভিডের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী একটা সাধারণ সভা করে, সেটা তখন আমাদেরকে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। সেই শূন্য পরিস্থিতিতে আমি 1.5 বছর এই সংগঠন পরিচালনা করে মেম্বারদের যে টাকা, মেম্বারদের থেকে যে আমাদের মেম্বারের শেয়ার যে আমাদের ডোনেশন করে, সেই ডোনেশন থেকে আমি 3 লক্ষ টাকা 1.5 বছরের মধ্যে আমি ব্যাংকের মাধ্যমে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা হয়েছে। তারপরে ডিসেম্বর মাস পর্যন্ত অডিট এগা আছে, আমি জানুয়ারি মাসে সাধারণ সভা করেছি। এখন এই যে টাকাগুলি আপনাদেরকেও আমি আপনাদের মাধ্যমেও জানতাম, মানে আমারও জানতে ইচ্ছে করে বা আমাদের মেম্বারও জানতে ইচ্ছে করে এই টাকাগুলি সঠিক আছে কিনা। আমি আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা বলে দিয়েছি, আপনারও প্রয়োজন এই ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন এবং আমাদেরকেও সহযোগিতা করুন, যাতে সাধারণ মেম্বারের যে টাকাগুলি যাতে সুরক্ষিত থাকে সেই ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে আমি আবার বলতে চাই। তো এই প্রপার ডকুমেন্টস, আমাদের ডকুমেন্টস আরও আছে। প্রয়োজনের তাগিদে আমরা শুধু মিথ্যে কথা, মুখের কথাই বলি না, প্রপার ডকুমেন্টস উইথ আপনাদেরকেও কপি দেওয়া হবে। সেই কপিগুলি আপনারা নেবেন এবং দেখবেন। এবং আমি গতদিনের যে টোটালি মনের কথা, মনের একটা ভাব এখানে মেম্বারদের মধ্যে বদনাম করার জন্য, যে আমরা যে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন করেছি, বাধ্য হয়ে করেছি। কেন করেছি? তাদের যে কার্যকলাপ, তাদের সময় আপনারা জানেন আমাদের টিসিডিএর আজকে যেটা কোনোদিন এই সুনাম এরকমভাবে নষ্ট বিগত দিনে ছিল না, কিন্তু তাদের পরিপ্রেক্ষিতে আজকে যে জিনিস হলো, আমরা বাধ্য হয়ে আমাদের অল ইন্ডিয়া আমাদের যে সংগঠন, সেখানে আমাদেরকে দায়িত্ব দিয়ে বলেছেন তোমরা প্রয়োজনে বিকল্প করে নাও এবং নতুন অফিসগুলো নিয়ে তোমরা পরিচালনা করো। আজকে আমাদের অল ইন্ডিয়া 12.5 লক্ষ কেমিস্টের মেম্বারের সদস্য এবং ভারতবর্ষের প্রত্যেকটি স্টেটে আমাদের সেই সংগঠন আছে। তো সেই এফিলেটেডই আমরা আছি। আমাদের আগামীকাল গুয়াহাটি এনি জোন, নর্থ ইস্টার্ন জোনের মিটিং, 8টা স্টেট ওইখানে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব ওইখানে আসবেন। আমরা এই ত্রিপুরা রাজ্য থেকে 10 জন প্রতিনিধি আজকে এই মিটিংয়ের উদ্দেশ্যে আজকে আমরা বিকালে বিমানে আমরা এখান থেকে রওনা হব। এই হলো বর্তমান বাস্তব পরিস্থিতি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে গত পরশু দিনের যেই খবরটুকু আপনাদের মাধ্যমে যা প্রকাশিত হয়েছে বা আমরা যা জানতে পেরেছি এবং সেগুলি আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম, সেগুলি আপনারা সঠিকভাবে আপনারা সেটাকে তুলে ধরুন এবং বাস্তব পরিস্থিতিটা আপনার মেম্বারদের যাতে একটা সুরক্ষিত, যে আমাদের টাকাগুলি সুরক্ষিত আছে কি না সেই ব্যাপারে করুন। আর আমার কাছে যে হিসাব ব্যাংকের অপারেটিং, আমি আবারও বলছি, ব্যাংকের অপারেটিং তারা অফিস কর্তৃপক্ষ তারা দখলকার করে জোর জবরদস্তি দখল করে রাখলো, এখন হিসাব চাইছে আমার কাছে তো হিসাব যা আছে আমি 2022 ডিসেম্বর পর্যন্ত অডিটেড ব্যালেন্স শিট এবং সেখানে আমাদের সোসাইটিতে জমা আছে। জমার পরেও আমাদেরকে অ্যাকনোলেজমেন্ট কপি প্রাপ্তির স্বীকারও পেয়েছি। তারপরে জানুয়ারি মাস আমরা সাধারণ সভা করলাম। সাধারণ সভা করতে গেলে আপনাদের অভিজ্ঞতা আছে, বর্তমান বাজারে যে পরিস্থিতি, 700 প্রতিনিধি নিয়ে একটি সাধারণ একটা গিফট সহ এবং সাধারণ যে একটা করতে গেলে কত লক্ষ টাকা প্রয়োজন, সেই টাকা আমরা জানুয়ারি মাসে আমরা বিশাল একটা অংশ আমরা আমাদের জানুয়ারি মাসের মানিক এনক্লেভে খরচ হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে তো তারা সব কিছু তাদের হাতে নিয়ে নিল, সব তারাই আজকে 1.5 বছর যাবো তারা ব্যাংক পরিচালনা করছে, অফিস পরিচালনা করছে। এখন আমাদের কাছে শুধু বিভ্রান্তির জন্য, শুধুমাত্র বিভ্রান্তির জন্য তারা বদনাম করার জন্য এটা করছে।
আমরা এখানে দায়িত্ব নিয়ে বলতে পারি প্রপার ডকুমেন্টস আপনি আপনাকে দেখুন প্রপার ডকুমেন্টস নিয়ে দিচ্ছি, প্রয়োজনে আবার পরবর্তী সময়ে আবার কথা বলবো। তো আমি আজকাল যে আপনারা এসছেন আমি আপনাদের আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে আমরা অল ইন্ডিয়া ডিএসও ডিআই এবং এনএসএসের উদ্যোগে সারা রাজ্যব্যাপী যথাযোগ্য মর্যাদার সহিত দিবসটি পালন করছি। রাজ্য আমরা বিভিন্ন জায়গায় করেছি এবং তারই অঙ্গ হিসাবে আজকে কেন্দ্রীয়ভাবে পোস্ট অফিস সমিতিতে 3 গণসংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ওনার প্রতিকৃতিতে মাল্যদান করেছি। আমরা আজকে এই দিবসটিতে আমরা সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে যুব সম্প্রদায় মহিলাদের কাছে আজকে এই বার্তা নিতে চাই যে শুধু মাল্যদানের মাধ্যমে ওনাদের জীবন চর্চা করলেই হবে না। আজকে যে পরাধীন ভারতবর্ষে ওনারা যে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিলেন ওনাদের কবিতা সাহিত্যিকের মাধ্যমে, সেই দিন একমাত্র ভারতবর্ষের কবিদের মধ্যে যিনি কারাবরণ করেছিলেন কবিতা লেখার জন্য, আজকে তার প্রয়োজনীয়তা কেন হয়ে দাঁড়িয়েছে? কারণ সেই দিন ওনার কবিতার মাধ্যমে উনি যে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিলেন ইংরেজ সরকারের বিরুদ্ধে। আজকেও সমাজের যে অন্যায়গুলো চলছে, আজকে নেশা যেভাবে যুব সমাজ থেকে শুরু করে ছাত্র যুবকদের মধ্যে ছড়িয়ে পড়েছে, আজকে অপসংস্কৃতি যেভাবে ছড়িয়ে পড়েছে এবং প্রচলিত যারা আজকে সরকারে আছে, যারা শাসন ক্ষমতায় আছে দেশের, তারা যেভাবে অপসংস্কৃতিকে যেভাবে প্রশ্রয় দিচ্ছে, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা প্রয়োজন। এই বিদ্রোহ ঘোষণাকে সামনে রেখে আমরা আজকে দিবসটি পালন করছি এবং আজকে যুব সম্প্রদায়ের কাছে ওনাদের শুধু জীবন চর্চাই না এবং ওনাদের জীবনে যে শিক্ষাগুলো দিয়েছেন এই শিক্ষাগুলোকে আরও বেশি করে চর্চা করার মাধ্যমে আজকে ওনাদের যথাযোগ্য মর্যাদা দেওয়া আমাদের পক্ষে মর্যাদা দেওয়া সম্ভব। এই আশা আকাঙ্ক্ষার আজকে আমরা এই দিবসটা পালন করছি। আমরা আজকে আপনাদের মাধ্যমে এই বার্তাটাই সবার কাছে পৌঁছে দিতে চাই। আমি অল ইন্ডিয়া ডে রাজ্য সভাপতি ভবতোষ দে। থ্যাংক ইউ। যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে খেলতে পারে, এর জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ। আমরা চাই না কোনো 2 নম্বরের ব্যক্তি ফেডারেশন থেকে লক্ষ লক্ষ টাকা কামিয়ে যারা প্রকৃত খেলোয়াড়, যাদের মধ্যে কোয়ালিটি আছে, তাদের বাদ দিয়ে পয়সার বিনিময়ে কোনো প্লেয়ারকে পাঠানো। এর প্রতিবাদে আজকে আমরা এখানে সমস্ত
অ্যাসোসিয়েশন, সমস্ত ফেডারেশন, সমস্ত গেমস থেকে আমরা এসেছি শুধু এই প্রতিবাদ জানাতে যে 2 নম্বরের জিনিসগুলো বন্ধ করে, যেটা রূপক দেয়া প্রায় দীর্ঘদিন ধরে চালিয়ে গেছে, সেই জিনিসটাই আজকে সঞ্জীব শাহ করার চেষ্টা করছে। আমরা চাই না যে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি কেউ খেলুক। ধন্যবাদ। ব্যাডমিন্টন সংস্থার যে সঞ্জীব সাহা, উনি বেআইনিভাবে একটা সংগঠন তৈরি করে রেখেছেন, যেটা অনেক অভিযোগ আছে। প্লেয়াররা সবই একত্রিত হয়ে এটা আন্দোলনে বিক্ষোভ জানাচ্ছে এবং ওনারা টাকার 9-6 অনেক অভিযোগ আছে। 50 লাখ থেকে 60 লাখ টাকা 9-6 উনি করেছেন এবং মানে অতীতের যেই ছিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ওনাকে না জানিয়ে ঘুমিয়ে রেখে উনি বেআইনিভাবে 12 ফেব্রুয়ারিতে একটা মিটিং ডেকে উনি উনার সঙ্গবঙ্গকে 2-3 জনকে নিয়ে অ্যাসোসিয়েশন করে ফেলেছে, যেটা বেআইনি। স্পোর্টস কাউন্সিল এবং সোসাইটি স্পোর্টস ডাইরেক্টরকে কাউকে ঘুমিয়ে রেখে সবাইকে সংস্থাটা তৈরি করে নিয়েছেন। এটার কারণ মেন উদ্দেশ্য হলো টাকা 9-6 করা। আর এটার অনেক অভিযোগ হয়েছে এবং থানাও গিয়েছে, এটার জন্য কেস হয়েছে। উনি 42টা চেক, মানে অনেক ফল্ট কিছু তথ্য এসেছে থানার অভিযোগ। আমরা চাই অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করতে এবং সংস্থার সব কিছু ছেড়ে দেওয়ার জন্য। আরেকটা যে সংস্থা তৈরি হয়েছে, কোনটার অ্যাপ্লিকেশন আছে? অল ইন্ডিয়া মানে ওখানে বেআইনিভাবে তো যেহেতু সঞ্জীব শাহ আগে ছিল, ওই মানে ওর মানে কিছু মতলবই মানে টাকার দিয়ে মানে দখল করে যাচ্ছে, কিন্তু ওনার কেউই নেই। এই পুরানো সংস্থার যেরকম প্রেসিডেন্ট, এবার ওয়ার্কিং প্রেসিডেন্ট কাউকে জানেননি। পুরানো যারা ছিলেন তারাকে মানে বাদ দিয়ে পুরোপুরি ওনার 2-3 জনকে নিয়ে এই মানে মেন উদ্দেশ্য হলো টাকা 9-6 করা, ব্যাডমিন্টনের ক্ষতি করার জন্যই তিনি বিগত 20 বছর ধরে রাজত্ব করছেন। আর আমরা সবে একত্রিত হয়েছি অল ত্রিপুরা প্লেয়ার ফোরামের সব স্টুডেন্ট, অল ত্রিপুরার এই যে বেআইনিভাবে সংস্থাটা চালিয়েছে এটাকে করার জন্য। আচ্ছা, আপনাদের বিরুদ্ধে তো একটা মামলা হয়েছে, এই মামলাটাকে এখন যারা ব্যাডমিন্টন কমিটি আছে ত্রিপুরার, এটা মানে বিআই যেটা করেছে, কারণ আমাদের কোর্টে গিয়েছিলাম, আমরা একটা সংস্থা মানে আইনে ছিল, যা এফিডেভিট আমরা দিয়েছি, তার পরিপ্রেক্ষিতে ওটা আটকানোর জন্য, যেহেতু ভুল বুঝিয়ে ফেডারেশনকে একজন অবজারভার নিয়েছিল মানে পিছের দরজা দিয়ে, ওরা ফেসে গেছে। ওরা বাঁচার জন্য একটা দিল্লিতে মামলা করেছে, এটার কোনো অবৈধ নাই। আমাদের যে সংস্থাটা কোর্টে অলরেডি মানে দিয়ে দিয়েছে, এফিডেভিট দিয়ে দিয়েছে যে আমাদের সংস্থাকে খেলার জন্য। কারণ এটার 4টা কারণ আছে। একটা হলো স্পোর্টস কাউন্সিল থেকে আমাদের বৈধ কাগজপত্র আছে, স্পোর্টস ডাইরেক্টর থেকেও আছে এবং সোসাইটির থেকেও আছে। তো সেই জন্য আমাদেরকে দেওয়া দরকার। আর আমরা সঞ্জীব সাহা উনার সঙ্গে যোগাযোগ করেছি, সঞ্জীব মিশ্রের সঙ্গে যোগাযোগ, ফেডারেশনের সেক্রেটারি, ওনার সঙ্গে যোগাযোগ করেছে। উনি বলেছেন ঠিক আছে, আমাদের এটা কাগজপত্র সব কিছু বৈধ আছে, কিন্তু সঞ্জীব সাহার এটা অবৈধ। কারণ ইলেকশন আগে চলাকালীন যে ইলেকশন করেছে মানে পিছের দরজা দিয়ে, এটা মানে অনৈতিক কার্যকলাপ হয়েছে, উনি মেনেছেন। কিন্তু ভাই একজন জয়েন্ট সেক্রেটারি ফেডারেশনের উমর রশিদ, উনি এসে মানে পিছের দরজা সাহায্য করেছেন এটাকে মানে বৈধ করার জন্য, কিন্তু পারেনি। তখন মানে কেস চলছে, এটার মধ্যে আমরা রায় আসবে এর মধ্যে। আমাদের ত্রিপুরার এখানে কেস করা হয়েছে না? হ্যাঁ, এখানে কেস করা হয়েছে পাল্টা দিল্লিতে, মানে ওদের যে জয়েন্ট সেক্রেটারি ভুল করেছে এটার মানে করার জন্য এটা দিল্লিতে কেস করে দিয়ে গেছে।
সেই সঙ্গে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ রাখব। পুষ্পস্তবকের মাধ্যমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। সবার কাছ থেকে জমি করতালি আশা করব। আমাদের মাঝে রয়েছেন যুগ্ম অধিকর্তা শ্রী অনুপম চক্রবর্তী মহোদয় এবং যুগ্ম অধিকর্তা শ্রী সঞ্জীব চাকমা মহোদয়।
সাম্যবাদের কবি, বিভিন্ন রচনা উনি করে গেছেন আমাদের জন্যে। উনি গান রচনা করে গেছেন এবং গানের সুরও দিয়ে গেছেন, সুরকার। নাটক উনি করতেন এবং নাটকে অভিনেতা হিসেবে উনি কাজ করে গেছিলেন। উনি বিভিন্ন সংবাদপত্রে কাজ করার সময় বিভিন্ন রচনা উনি প্রকাশ করেছিলেন সময় সময়। এছাড়াও ওনার পত্রিকাও প্রকাশিত হয়েছিল এবং সেই পত্রিকার মাধ্যমে টাইম টু টাইম বিভিন্ন রচনাগুলি উনি প্রকাশিত করেছিলেন। কবি তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তার লেখনের মাধ্যমে। এছাড়াও জনগণকে উদ্বুদ্ধ করার জন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ওনার যে রচনা সেটা তখন সূত্রপাতিত হয়েছিল। এছাড়াও সাম্যবাদের কবিতা উনি লিখে গেছেন, সাম্যবাদের রচনা উনি করে গেছেন। উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। যেখানেই উনি অন্যায় দেখেছেন তার প্রতিবাদ উনি জানাতেন। ফলে ওনাকে ওনার কর্মজীবনে বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত হয়েছিল ব্রিটিশ কর্মকর্তারা। কাজী নজরুল ইসলামকে জেল হাজতে করেছিলেন। ওনার যে কবিতা প্রকাশিত হয়েছিল, বেশ কয়েকটি কবিতা সেই সময় বাজেয়াপ্ত করা হয়েছিল। ওনার বেশ কয়েকটি রচনাবলীও বাজেয়াপ্ত করা হয়েছিল। যাই হোক, এই কবি ওনার 1942 সালে রোগগ্রস্ত হয়েছিলেন, সরস্বতী হারিয়ে গিয়েছিলেন। ওনাকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল, ভিয়েনাতে নেওয়া হয়েছিল। কিন্তু কবি সেখানে ওনার মস্তিষ্কজনিত রোগে ভুগছিলেন। না স্মরণশক্তি ছিল, না ওনার বাক শক্তি ছিল। পরবর্তীকালে 1960 সালে ভারত সরকার কবিকে পদ্মভূষণে ভূষিত করেছিলেন এবং রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি কবিকে ডিলিট উপাধিও দিয়েছিলেন। পরবর্তীকালে ঢাকায় বিশ্ববিদ্যালয় সেখানে ডিলিট উপাধি কবিকে দিয়েছিলেন। 1975 বা 76-এর দিকে বাংলাদেশ সরকার ওনাকে জাতীয় কবি হিসাবে ঘোষিত করেছিলেন। ওনাকে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে উনি মাত্র 77 বছরে মারা যান। কিন্তু ওনার যে রচনাগুলি অক্ষয় হয়ে থাকবে। দেশ ভাগ হয়ে গেছে, কিন্তু ওনার যে রচনা রয়েছে সেই রচনা দুই দেশের মধ্যেই সমভাবে সমাদৃত, সমভাবে গ্রহণযোগ্য। এবং এই বিষয়টিকে মাথায় রেখেই আজকে আমরা কবি প্রণামের ব্যবস্থা করেছি। কবির রচনা দিয়েই যদি আমরা ওনাকে স্মরণ করি তাহলে আরো বেশি ভালো হয়। তাই আপনাদের সম্মুখে আমি এক দুটি কবির লেখা খুব সেন্টিমেন্টাল গান উনি ওনার জীবনে যখন বুলবুলকে হারিয়েছিলেন এই কবিতাগুলি উনি লিখতেন এবং রচনা করেছিলেন। আমার মনে হয় সেই দিক দিয়ে চিন্তা করে আমি দুটি গান আপনাদের সামনে উপস্থাপনা করব। ধন্যবাদ।
ইচ্ছা করছে না, কিন্তু এখন থেকে জল গরম হয়ে গেছে, কী বলবো। তারপরে দেখছি আমাদের এখানে অনেক বন্ধু বান্ধবের সাথে এসেছি খেলার জন্য, তারপর এই এনজয়মেন্ট চলছে, কিন্তু চেষ্টা করবো গরমটা যেন একটু কমই পড়ে আর জলটা যেন ঠান্ডা হয়ে যাতে। মানে কতক্ষণ ধরে এখানে মানে এখানে আমরা 2 ঘন্টা হয়েছে এখানে এসেছি। মানে মানে এতক্ষণ পর্যন্ত সবাই এরকমভাবে? হ্যাঁ, সবাই এরকমভাবেই খেলছি, স্নান করছি, কিন্তু লিকের জলও এত গরম, লিকের জলও গরম হয়ে গেছে, স্নান করে মজা লাগছে না। গরমের জন্য বাঁচার জন্য আমরা সকলে মিলে বন্ধুবান্ধব মিলে লিকে স্নান করতে এসেছি। এই দৃশ্য দেখতে পারেন আপনারা। এবং আমরা যারা পুরস্কৃত করা হয়েছে তারা এই কোন ট্রফির লিস্ট আজকে বার্ষিক সম্মেলন হয়েছে এবং আগের কমিটি বাতিল হয়ে নতুন কমিটি হয়েছে। নতুন কমিটির মেম্বাররা যে নতুন কমিটি করেছে আগামী 3 বছরের জন্য, সেখানে শ্রী সুব্রত দেববর্মা অনারেবল প্রেসিডেন্ট, শ্রী কৃষ্ণপদ সরকার ভাইস প্রেসিডেন্ট, তমাল চাকমা ভাইস প্রেসিডেন্ট, রঞ্জিত দেব অনারেবল সেক্রেটারি, সঞ্জিত সাহা জয়েন্ট সেক্রেটারি, কৌশিক রায় জয়েন্ট সেক্রেটারি, অনিমেষ দেব ট্রেজারার। আর মেম্বাররা হলো সুদীপ দাশগুপ্ত, বিমল রায়চৌধুরী, দীপক মজুমদার, চন্দন ধর, রজতকান্তি সেনগুপ্ত, সুভাষ বোস। এই 13 জনের কমিটি নবনির্বাচিত হয়েছে এবং আগামী 3 বছর ওনারা এই ব্যাটালিয়ন ফুটবল অ্যাসোসিয়েশন চালাবেন। আমাদের উদ্দেশ্য হলো সার্বিকভাবে ফুটবলের উন্নতি। আজকে আন্তর্জাতিক বিশ্ব ফুটবল দিবস, এই জন্য আমরা খুব গর্বিত এবং আজকে এখানে আমরা এই মিটিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি। এখন মাননীয় রঞ্জিত দেব অনারেবল সেক্রেটারি উনি কিছু বলবেন। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, a place where creativity and technology converge. We provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big. Kulungka, Jotonono, Kapani, Pakuk Tebu.
जों स्वर्णकुमल जुवेलार्स निबो खाक्तै जतन न हामजाकमा तै खाका हामिया फरो बाबा गरिया जतनि नुखुंग न काहाम गोरोंतै माइफां कुफां तुबुइ फाइथों तंथ गरियाते बाबा गरिया নাম লাচিনা কইছা কোন লাচিনা করে দাঁড়াও দাঁড়াও এক মিনিট ঠিক আছে বড়বু আমরা ছবিটা একটু গ্রুপে দিলাম তুই আমরা ফাইলাম হালকা ছবিটা একটু গ্রুপে দিলাম সামনে ওইটাই তো পুরো এসে তো মোবাইল গরম আছে বুলেট নাই স্যার রবীন্দ্র দাস গেছে গ্রুপে দিলাম আগলে রাধানগর থাকস না লালবাজারে না এরা ওই আর দুজন একটু 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 সেটাতে আনাবো
দুই নম্বর এগুলো সব মনে থাকে না পারছি না পাগল হয়ে ঠিক আছে ঠিক আছে যাও ওটা ধরো ধরো এনে ধরো চলো 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 টাকা লাগছে না শিও হয়ে যায় আচ্ছা, আর্মস অ্যাক্টে দুজনকে ধরা হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, গতকালকে রাত আনুমানিক 9টার আশেপাশে আমাদের কাছে একটা খবর আসে যে দুজন লোক, একজন মেয়ে এবং একজন পুরুষ, আমাদের যে আগরতলা যে জনশতাব্দী এক্সপ্রেস আছে ওইটা দিয়ে আসছে এবং তাদের সঙ্গে আর্মস থাকতে পারে এরকম একটা খবর। তো সোর্সের যে কনফিডেন্স আমাদেরও মানে এটা সত্যি মনে হলো। তারপর আমরা জিআরপি থানার পুলিশ অফিসার স্টাফ যারাই আছে এবং আমাদের যারা গোয়েন্দা বিভাগে আছেন, আমরা সবাই মিলে সবগুলা যে প্ল্যাটফর্ম আছে আমাদের আগরতলা রেল স্টেশন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সবগুলাতে বেসিক্যালি ওই মানে এই যে জনশতাব্দী ট্রেনটা এটা 3 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা। তারপরে আমরা সর্বত্র ছটিয়ে পড়ি যেখান থেকে মানে মানুষ বা প্যাসেঞ্জার যারা রেল স্টেশন থেকে এক্সিট হয়, এই সব এক্সিট পয়েন্টগুলো আমরা চক আউট করে আমরা সাদা পোশাকে আমরা সবাই অ্যাম্বুশ পেশে বসে আছি। তার সেম যখন রাত প্রায় আনুমানিক 10:30টার সময় সেই জনশতাব্দী ট্রেনটা এসে পৌঁছলো 3 নম্বর প্ল্যাটফর্মে, তখন আমরা অবজার্ভ করলাম যে দুটা মানে একটা মেয়ে এবং একটা ছেলে খুব স্পিডে যে ফ্লাইওভার আছে ওদিকে যাওয়ার চেষ্টা করছে। তো তাদের যে স্পিড প্লাস তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তোবা তারাই হতে পারে। তারপর আমরা তাদেরকে ডিটেইন করি অন দ্য স্পটে। তো অন দ্য স্পটে যখন ডিটেইন করি তাদের জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় বা কোথা থেকে আসছে বা কী তাদের কি আইডেন্টিটি, তখন তারা সবগুলো মানে প্রশ্নের উত্তর দিতে পারছিল না এবং এলোমেলোভাবে বলছে। তারপর আমরা সন্দেহ হয়, তারপর আমাদের যে সঙ্গে লেডিস পুলিশও ছিল, তো ওনাকে দিয়ে এবং মেয়েটাকে এবং জেন্টস যে ছিল আমরা সার্চ করি এবং একটা 9mm পিস্তল পাই, সেই সঙ্গে এমটি ম্যাগজিন দুটো আমরা পাই। তো তারপর আমাদের যারা সিনিয়র অথরিটি আছে ওনাদেরকে জানালাম, তারপর আমাদের থানায় নিয়ে আসলাম। তো এই নিয়ে আমরা একটা আইপিসি এবং আর্মস অ্যাক্টে আমাদের জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি গতকাল রাতেই। তো আজকে তাদের পুলিশ রিমান্ডে আমাদের যে মহামান্য আদালত আছে তাদের পাঠানো হচ্ছে। নাম কি এবং কোথা থেকে আসছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি জানিয়েছে? আচ্ছা, তাদের নাম জিজ্ঞাসা করলে যে ছেলে উনি বলছেন ওনার নাম করণ দেববর্মা, উনি খোয়াই ডিস্ট্রিক্টের বাড়ি আমাদের ত্রিপুরাতে, আর মেয়েটার নাম হলো প্রিয়া দেববর্মা, ওর বাড়িও খোয়াই ডিস্ট্রিক্টে। আর তারা প্রিলিমিনারি যে বলছে যে তারা ধর্মনগর থেকে এসেছে। তো আমরা ওই বিষয়গুলো দেখছি যে তারা এক্সাক্ট কোথা থেকে এসেছে বা কোথায় মানে তাদের ডেস্টিনেশন, এগুলো আমরা একে একে আমরা দেখছি। পিস্তলটা কোথায় নিয়ে যাচ্ছিল এবং কিছু জিজ্ঞাসা করেছে না, এখনো পর্যন্ত এটা বলছে না ঠিকভাবে। তো আমরা এটা দেখছি, নিশ্চয়ই একটা ডেস্টিনেশন থাকবে, তো আমরা এটা অবশ্যই আমরা ওই ডেস্টিনেশনে পৌঁছতে পারবো। কতদিনের রিমান্ড চেয়েছেন? আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়েছি।